ইচ্ছে পূরণ চ্যানেলে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমরা যারা যারা একাদশ শ্রেণীতে সংস্কৃত বিষয়টি নিয়েছো, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। তোমাদের অনেকেরই ধারণা সংস্কৃত যে আমি সাবজেক্টটা নিলাম, এই সাবজেক্টটাতে আমরা নাম্বার তুলতে পারবো কিনা, বা এখানে তো দেবনাগরী অক্ষর ভাষা রয়েছে, আমরা আদৌ কি দেবনাগরী অক্ষর লিখতে পারবো? প্রথমেই বলে রাখি, তোমরা কিন্তু প্রথমত ইংরেজি যে বিষয়টি সেটা কিন্তু বাংলার মতন থ্রোলি ভাবে একেবারে শেখনি। আস্তে 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 তোমরা কিন্তু বাংলা ভাষার নেই সরবরাহ করতে করতে তোমরা কিন্তু ইংলিশটাও এখন পরিপূর্ণভাবে শিখে গেছো। তেমনি ক্লাস সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে তোমরা সংস্কৃতটা পড়েছো। যারা সংস্কৃত সাবজেক্টটা ভালোবেসে তোমরা পড়বে, তারা অবশ্যই সংস্কৃতের দেবনাগরী অক্ষরকে ভয় পাবে না। তাছাড়া তোমরা যারা পড়াশোনা অভ্যাসে রাখবে, যারা প্রতিনিয়ত পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে সংস্কৃত সাবজেক্টটা একদম কঠিন হবে না, এই আমি তোমাদের কাছে কথা দিলাম। আজকে একাদশ শ্রেণীর উপমন্যু কথা পাঠ্যাংশের মূল বিষয়বস্তু তোমাদের কাছে আমি তুলে ধরবো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা আমাকে ইনবক্সে মেসেজ করেও জানাতে পারো। শুরু করছি আজকের মূল পাঠ্যাংশের আলোচনা, উপমন্যু কথা। এই উপমন্যু কথা পাঠ্যাংশটি জানার আগে তোমাদেরকে জানতে হবে উপমন্যু কথা পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে। উপমন্যু কথা পাঠ্যাংশটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। মহাভারতের অন্তর্গত বা মহাভারত যে আমাদের ধর্মগ্রন্থ, সেই মহাভারত ধর্মগ্রন্থ থেকেই কিন্তু আমাদের উপমন্যু কথা পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। এর রচয়িতাকে না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব। তো এই উপমন্যু কথা পাঠ্যাংশের বিষয়বস্তু তোমাদের কাছে আমি আলোচনা করছি। আগেকার দিনে গুরু গৃহে গিয়ে বেদ শিক্ষা গ্রহণ করতে হতো। এখনকার দিনে তোমরা কি করছো না, এখনকার দিনে শিক্ষা গ্রহণ করার জন্য তোমরা বিদ্যালয়ে ভর্তি হচ্ছ, তোমরা টিউশন টিচারের কাছে আসছো। কিন্তু তখনকার দিনে এরকম ব্যবস্থা ছিল না। তখনকার দিনে একেবারে গুরু গৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো। বিনিময়ে গুরুদেব যাহা আদেশ প্রদান করতেন সম্মতিক্রমে তোমাকে সমস্ত আদেশ পালন করতে হতো। এইভাবেই কিন্তু গুরুকুল শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল। তদরূপ আমাদের পাঠ্যাংশে দেখতে পাবো উপমন্যু নামে এক ছোট্ট বালকের কথা। উপমন্যু তার গুরু আয়োধ্যৌম ঋষি, কি বললাম, আয়োধ্যৌম ঋষি, বানানটা বলে দিই, আ অন্তস্থ এওকার দ, আ অন্তস্থ এওকার দ, ধয় ওকার ময় জপলা, এই আয়োধ্যৌম ঋষির কাছে গিয়ে বেদ শিক্ষা গ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন। এবার গুরুদেবকে তিনি বলেছেন যে গুরুদেব, আপনার নিকট আমি বেদ শিক্ষা গ্রহণ করতে চাই। কিন্তু গুরুদেব তো সচরাচর সকলকেই বেদ শিক্ষা দিতে পারবেন না। তোমরাই বলো না, তোমাদেরকে যদি প্রাইমারি স্কুল, তোমরা যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছো, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করার পর তুমি যখন উচ্চ প্রাথমিক বিদ্যালয় বা তোমরা হাই স্কুল, তোমরা যে হাই স্কুলে ভর্তি হয়েছো, সেই হাই স্কুলে ভর্তি হওয়ার আগে কি করতে হয়েছে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হয়েছে। অ্যাডমিশন টেস্ট পরীক্ষাতে উত্তীর্ণ হলেই তবেই তোমরা হাই স্কুলে পরীক্ষায় বসতে পেরেছো বা হাই স্কুলে পড়তে পেরেছো। তদরূপ ভাবে গুরুগৃহে পড়াশোনা করতে গেলেও কিন্তু এই অ্যাডমিশন টেস্ট অর্থাৎ গুরু আগে পরীক্ষা করে নিত যে তুমি শিক্ষা গ্রহণে উপযুক্ত কিনা। গুরুদেব উপমন্যুকে বললেন, উপমন্যু, তোমাকে যে আমি বেদ শিক্ষা গ্রহণ করাবো, তার আগে আমি তোমাকে পরীক্ষা করে দেখে নিতে চাই যে তুমি বেদ শিক্ষায় পারদর্শী কিনা। উপমন্যু ছোট বালক তো, উপমন্যু বলল, যথা আজ্ঞা গুরুদেব, আপনার কথা মতোই আপনি যা বলবেন আমি তদরূপ কাজ করব। বলে রাখি, উপমন্যুরা তিনজন শিষ্য ছিল, উপমন্যু, আরুণি ও বেদ। আরুণি ও বেদ তোমাদের পাঠ্য বিষয় নয়, কিন্তু তোমাদেরকে তিন শিষ্যের নাম মনে রাখতে হবে, তাই আমি তিন শিষ্যের নাম এই পাঠ্যাংশে বলে দিলাম। তো উপমন্যুকে প্রথমত গুরুদেব বলল, উপমন্যু, তোমাকে এই প্রাতকালে অর্থাৎ সকালবেলায় গোচারণের জন্য এক পাল
গরুদের নিয়ে মাঠে যেতে হবে। উপমন্যু বললেন, যথা আজ্ঞা গুরুদেব। উপমন্যু গুরুদেবের কথা মতো গোপালকে নিয়ে বা এক পাল গরু নিয়ে সে ক্ষেত্রে চলে যায়, মানে মাঠে চলে যায়। এবার সেখানে কি করে না, উপমন্যু যথারীতি তাদেরকে ঘাস খাওয়ার জন্য তাদেরকে সঠিক স্থানে বেঁধে দেয়। বেঁধে দিয়ে সে তার নিজ দায়িত্ব পালন করতে থাকে। এই নিজ দায়িত্ব পালন করতে 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 যখন প্রখর রৌদ্রে উপমন্যুর খিদে পায়, উপমন্যু তখন ওই গ্রামে ভিক্ষা অন্বেষণ করে, ভিক্ষা গ্রহণ করে তার উদরপূর্তি করে। এভাবেই দিন চলতে থাকে। 3 দিন যাবার পর উপমন্যুর গুরুদেব উপমন্যুকে বলল, উপমন্যু, তুমি কি যথাযোগ্যভাবে আমার এই দায়িত্ব পালন করছো? উপমন্যু বলল, হ্যাঁ গুরুদেব, আপনার কথা মতোই আমি গোচারণ ক্ষেত্রে প্রতিদিন গরুদেরকে নিয়ে যাই, সেখানে আমি গরুদেরকে যথাসাধ্যভাবে ঘাস খাওয়াই। বলল, তুমি যে 3 দিন ধরে নিয়ে যাচ্ছ, তোমার খিদে পায় না? তখন তখন উপমন্যু বলেন যে, গুরুদেব, অবশ্যই আমার খিদে পায়। আমি আমার উদরপূর্তির জন্য ওই এলাকার গৃহবাসীর বাড়ি হইতে ভিক্ষা অন্ন গ্রহণ করে আমার ক্ষুধা নিবারণ করি। গুরুদেব তখন উপমন্যুকে বলেন যে, উপমন্যু, তুমি ভুল কাজ করছো। আমাকে না জানিয়ে তুমি কোনো রূপ কাজ করতে পারিবে না। উপমন্যুকে বললেন, যে ভিক্ষা অন্ন তুমি গ্রহণ করো, সেই ভিক্ষা অন্ন আমার জন্য তোমাকে নিয়ে এসে দিতে হবে। উপমন্যু গুরুদেবের আদেশ মতো তাহাকে সম্মতিকরণ করেন, তাহলে সহমতি জানালেন। সম্মতি জানানোর পর গুরুদেবের ইচ্ছে মতো উপমন্যু পুনরায় আবার পরের দিন গরুর পালকে নিয়ে ক্ষেত্রে যায়, অর্থাৎ মাঠে যায়। সেখানে গিয়ে উপমন্যু গোচারণ করেন এবং গোচারণ করার পর ওই ভিক্ষা অন্বেষণের যাবতীয় ভিক্ষান্ন বা যাবতীয় ভিক্ষা গ্রহণের যাবতীয় দ্রব্য সকল কিছুই গুরুদেবকে দিয়ে দেয়। উপমন্যু বড়ই ক্ষুধার্ত হয়ে পড়ে। উপমন্যু তখন কি করে না, ওই যে গো শাবক অর্থাৎ বাছুর আমরা যাকে বলি, বাছুররা যখন তার মায়ের গো দুগ্ধ অর্থাৎ গো মাতৃদুগ্ধ পান করে, সেই মাতৃদুগ্ধের পান করার পর তার মুখে উচ্ছিষ্ট ফেনাটুকু লেগে থাকে। উপমন্যু সেই ফেনাটুকুকেই গ্রহণ করে নেয়। এভাবে দিন কাটতে থাকে। উপমন্যুকে গুরুদেব 3-4 দিন পর পুনরায় জিজ্ঞেস করে, উপমন্যু, তুমি যে মাঠে যাচ্ছ, তোমার উদরপূর্তি হয় কিভাবে? তখন উপমন্যু গুরুদেবকে বলেন, হে গুরুদেব, আমি ভিক্ষা অন্বেষণে যাবতীয় খাদ্যদ্রব্য পাই, সব আপনাকে অর্পণ করি। গো শাবকদেরকে যখন আমি ওই ক্ষেত্রে বেঁধে রাখি, তখন বাছুরেরা মাতৃদুগ্ধ পান করার পর তাদের মুখের উচ্ছিষ্ট ফেনাটুকু খেয়ে আমি আমার উদর পূর্তি করি। এ কথা শোনার পর গুরুদেব ক্রুদ্ধ হয়ে যায়। উপমন্যুকে গুরুদেব বলেন যে, গো শাবক বা বাছুররা নিতান্তই নিরীহ প্রাণী। তারা বুঝতে পারে না তারা পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণ করেছে কিনা। তারা দয়াবশত পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণ না করে, মাতৃদুগ্ধ পান না করে ওখান থেকে সরে আসে। তাই তুমি ওই গো শাবকের খাদ্য গ্রহণ করে নিচ্ছ, ইহা অন্যায় কাজ। এ কাজ তুমি আর করতে পারবে না। তাকে নিষেধ করে এই গোদুগ্ধের ফেনা গ্রহণের জন্য। উপমন্যু গুরুদেবের কথা মতো বলে দেন, যথা আজ্ঞা গুরুদেব, আমি আর কোনোদিন এই গোদুগ্ধের ফেনা গ্রহণ করব না। তারপর দিন গুরুদেব পুনরায় উপমন্যুকে গরুর পাল নিয়ে মাঠে যাওয়ার জন্য আজ্ঞা দেন। উপমন্যু গুরুদেবের কথা মতো আবার পুনরায় গরুর পালকে নিয়ে মাঠে যায়। কিন্তু উপমন্যু তো বাচ্চা, একটা বড় মানুষ গ্রীষ্মকালে খাবার না গ্রহণ করে থাকতে পারে না। উপমন্যু ওই 8 বছরের বাচ্চা এই গ্রীষ্মকালের প্রখর রৌদ্রে কিভাবে ও ক্ষুধার জ্বালাকে সহ্য করে রাখতে পারবে? তাই উপমন্যু হাজার চেষ্টা করলেও
ক্ষুধাবৃত্তিকে উপমন্যু আটকে রাখতে পারে না। সে ক্ষুধার জ্বালায় কাতর হয়ে অবশেষে উপমন্যু আকন্দ গাছের পাতা অর্থাৎ অর্কপত্র আকন্দ গাছের পাতা সে খেয়ে ফেলে। আকন্দ গাছের পাতা যদি কোনো মানুষ ভক্ষণ করে এখানে বিষক্রিয়া ঘটে, কারণ আকন্দ গাছের পাতা বিষযুক্ত। তাই উপমন্যু আকন্দ গাছের পাতা খাওয়া মাত্রই কিছুক্ষণ পর সে অন্ধত্ব প্রাপ্ত হয়। সে চোখে অন্ধ হয়ে যায়, সে চোখে কিছু দেখতে পায় না। সে অনুভব করতে পারে যে সূর্যাস্ত ঘটেছে। উপমন্যু তখন অনেক কষ্ট করে সে হালটে হালটে ওই গরুদের গঞ্জগুলিকে অর্থাৎ গরুগুলো যে বাঁধা রয়েছে তার রজ্জু বা দড়িগুলিকে খুলে দেয়। গরুরা তাদের আপন পথে তারা চলতে থাকে আশ্রমের পথে, কিন্তু উপমন্যু চোখে দেখতে পাচ্ছে না। উপমন্যু হালটিয়ে হালটিয়ে বা নিজের মতো করে সে গুরুদেবকে স্মরণ করতে করতে পথ চলতে থাকে। যাত্রাপথে একটা বৃহৎ কুয়ো রয়েছে, সেই কুয়োর মধ্যে উপমন্যু অজান্তেই পড়ে যায়। সেখান থেকে উচ্চ কণ্ঠস্বরে ডাকতে থাকে গুরুদেব বলে, কিন্তু কারো সাড়া মেলে না। এদিকে সূর্যাস্তের পর উপমন্যু আশ্রমে ফিরে না আসায় গুরুদেব অত্যন্ত চিন্তামগ্ন হয়ে পড়ে। তিনি মনে মনে ভাবতে থাকেন, একটা বালককে এরকম করে পরীক্ষা নেওয়া কি উচিত হলো আমার? তাই তিনি উপমন্যুকে খোঁজার জন্য ওই গোচারণের পথের দিকে উপমন্যু 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 কণ্ঠস্বর জোরে জোরে উচ্চস্বরে ডাকতে ডাকতে পথমধ্যে চলে আসে। হঠাৎ পথমধ্যে দেখতে পায় এক কুয়োর মধ্যে উপমন্যু পড়ে রয়েছে। উপমন্যু গুরুদেবকে বলে যে খিদের জ্বালা সহ্য করতে না পেরে উপমন্যু অর্ক বৃক্ষের পত্র ভক্ষণ করে ফেলেছে। গুরুদেবকে না জানিয়ে এ কাজ করেছে বলেই উপমন্যুর ধারণা সে অন্ধ হয়ে গেছে। তাই গুরুদেবের কাছে সে ক্ষমা চায় এবং পুনরায় তার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য সে আকুতি করতে থাকে। গুরুদেব উপমন্যুকে বলেন, একমাত্র তোমার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে দেব বৈদ্য চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়, কারণ দেবতাদের তিনি চিকিৎসক। এই অশ্বিনী কুমার দ্বয় গণেশের কাটা মুন্ডুর পর হাতির মুন্ডু নিয়ে এসে গণেশের শরীরে লাগিয়ে দিয়েছিলেন। সেই অশ্বিনী কুমার দ্বয় পারে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে। উপমন্যু, তুমি দেব বৈদ্য চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়ের প্রার্থনা করো। কথা মতো উপমন্যু প্রার্থনা করতে থাকে। উপমন্যুর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দ্বয় সেখানে উপস্থিত হয় এবং উপমন্যুকে জিজ্ঞেস করে। উপমন্যু সমস্ত ঘটনা বৃত্তান্ত দেব বৈদ্য চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়কে খুলে বলেন। এ সকল ঘটনা শোনার পর অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে একটি পিঠে খেতে দেন। বলেন, এই পিঠে ভক্ষণ করলেই উপমন্যু পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবে। কিন্তু হাজার অনুরোধ করার পরেও বা হাজার বার বলার পরেও উপমন্যু কিছুতেই ওই পিঠে খেতে রাজি হন না। তিনি বলেন যে প্রভু, আমি যদি দৃষ্টিশক্তি ফিরে নাও পাই তাও ভালো, কিন্তু গুরুদেবকে না জানিয়ে আমি কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারবো না, আমায় ক্ষমা করবেন। অশ্বিনী কুমার দ্বয় বুঝতে পারেন যে উপমন্যুর এই গুরু ভক্তির শক্তিটা কতটা প্রবল, কতটা শক্তিশালী। তিনি সত্যি গুরুর প্রতি ভক্তিপরায়ণ ব্যক্তি বা ভক্তিপরায়ণ বালক। একথা বুঝতে পারার পর অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে আশীর্বাদ করেন যে উপমন্যু, তোমার গুরু ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবে, আমি তোমাকে এই আশীর্বাদ করি। এই কথা বলার পর অশ্বিনী কুমার দ্বয়ের আশীর্বাদে উপমন্যু পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন এবং সাথে সাথে গুরুদেব আয়ুর্ধৌম ঋষি বুঝতে পারেন যে সত্যই উপমন্যুর গুরু ভক্তি রয়েছে
তাই সে সত্যই বেদ অধ্যয়ন করতে পারদর্শী হয়ে উঠবে। এরপর উপমন্যুকে গুরুদেব আয়োধ্যৌম ঋষি বেদ শিক্ষা প্রদান করেন। পরবর্তীকালে এই উপমন্যুই বেদজ্ঞ পণ্ডিতে পরিণত হয়। এই হলো তোমাদের একাদশ শ্রেণীর নতুন যারা সংস্কৃত পাঠ্যাংশটি নিয়েছো বা সংস্কৃত বইটি নিয়েছো, এই সংস্কৃত বইয়ের পাঠ্যাংশ বইয়ের প্রথম সিলেবাসের প্রথম পাঠ্যাংশ উপমন্যু কথা। তোমাদেরকে আমি সহজ সরল ভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী পাঠ্যাংশের আলোচনা নিয়ে।